সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কিন্তু আমার মনে হয় এটা আমাদের পার্টির মধ্যের ব্যাপারও নয়, আর এই দিয়ে রাজনীতিও চলে না। একটা নির্বাচন হয়েছে, অনেক উত্থান পতন হয়েছে, সে ব্যাপারে বিভিন্ন লোকের বিভিন্ন মত থাকতে পারে, তার প্রকাশও করছেন। আমার মনে হয় এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এটা ঠিকই যে মিডিয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, ভারতীয় জনতা পার্টির জন্য নয়। 19-এর পরে 40% ভোট পেয়ে যখন 18 এমপি আমরা জিতি, তখন সারা বাংলাতে হয়েছে যে বিজেপি এসে যাচ্ছে, সেজন্য বহু মানুষ এসেছিলেন। আর এটা সংখ্যাটা হাজারে নয়, লাখেতে। আমরা রীতিমতো বিজেপি যোগদান মেলা করেছিলাম, সেখানে হাজার হাজার লোক জয়েন করেছিলেন সারা প্রদেশে। তো তার মধ্যে কিছু লোকও ভেবেছিলাম ক্ষমতার সঙ্গে থাকবেন, ক্ষমতায় আমরা আসতে পারিনি, তাদের কষ্ট হচ্ছে। আমরা সবাইকে নিয়ে এগোবার চেষ্টা করেছিলাম। যারা আমাদের সঙ্গে থেকে এগোতে পারছেন না, তাদের সমস্যা, তারা আলাদা হয়ে যাচ্ছেন। পার্টির যারা এই লক্ষ লক্ষ সাধারণ কর্মী, অরাজনৈতিক ব্যক্তি এবং বিভিন্ন পার্টির কর্মীরাও এসেছেন, তারা ভাজপার সঙ্গে আছেন, তারা আমাদের সঙ্গে এগোবেন। আর যে লক্ষ্য আমরা রেখেছি সেটা তাদের সবাইকে নিয়ে আমরা সেই লক্ষ্যে পৌঁছব। কথা বলার জন্য পার্টিতে একটা সিস্টেম আছে। হাজার হাজার কার্যকর্তা জেলা, মণ্ডল, প্রদেশের কথা বলছেন সবার সঙ্গে। আমি সবার সঙ্গে কথা বলবো, এটা প্র্যাকটিক্যালও নয়। তিনি হয়তো জানেন না বা তার মনে কষ্ট হয় যে আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন। এরকম বহু লোক আমাকে ডাইরেক্টও ফোন করছেন, আমি তাদের চিনি না। তারা হয়তো পার্টির লোক নন, অত্যাচারে বাড়ি ছেড়ে বাইরে গেছেন, ফোন নম্বর জোগাড় করে কথা বলছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছি আমরা। এই প্রসেসটা চলেছে। হতে পারে এক আধজন লোকের সঙ্গে যোগাযোগ হয়নি, তিনি জানেন না পার্টির সিস্টেম। স্থানীয়ভাবে ওখানকার যারা পার্টির নেতা আছেন তারা তাকে সহযোগিতা করবেন, তাদের সঙ্গে কথা বলা উচিত। না, দলত্যাগ বিরোধী আইন তো ভারতবর্ষের সংবিধানে, পার্লামেন্টে পাস হয়েছে, সবার জন্য লাগু। এখানকার স্পিকারের অনেকটা এর মধ্যে গুরুত্ব থাকে, তার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। গত বছর যখন সিপিএম কংগ্রেস থেকে বহু বিধায়ক ছেড়ে টিএমসি যোগ দিয়েছিলেন, তারা কেসও করেছিলেন, কিন্তু সেই কেসকে বা তাতে যে সহযোগিতা করার কথা স্পিকার করেননি। পরে আরও ব্যাপক সংখ্যায় বহু বিধায়ক আমাদের পার্টিতে চলে আসে, বিভিন্ন পার্টি থেকে এবং টিএমসি থেকেও, তারও কোনো কারবাই হয়নি। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এই ধরনের আইন পাশ করা হয়েছে। একটি পার্টির সিম্বলে আর দাঁড়িয়ে বহু মানুষের সমর্থন নিয়ে জেতার পরে সে পার্টি ছেড়ে চলে যাওয়া, আমার মনে হয় এটা ঠিক নয় জনগণের প্রতি ব্যবহার। সেই জন্য আইন করা হয়েছে, আর আগামী দিনে সেই আইনের ব্যবহারও হবে। তা ঠিকই আছে, নেওয়া উচিত। এবং অন্যান্য রাজ্যেতে এরকম বহু ঘটনা ঘটেছে, কোর্টের রায় সদস্যপদও চলে গেছে। তো সেটা উনি গেছেন, আমার মনে হয় তিনি একজন সিনিয়র লিডার, তাকে লোক বিশ্বাস করে আস্থা করে ভোট দিয়েছিল, সেজন্য উদাহরণ প্রস্তুত করা উচিত। পার্টি ছেড়ে দিয়েছেন, সদস্যপদও ছেড়ে দেওয়া উচিত। তারা কোথাও দলে যোগ দিয়েছেন বলে আমার তো জানা নেই। কেউ সাপোর্ট করতে পারে কোনো ইস্যুর ব্যাপারে, কিন্তু তারা আমাদের পার্টিতে যোগ দিয়েছেন, আমাদের ডায়াসে ভাষণ দিয়েছেন, এরকম আমার জানা নেই কমপক্ষে। যদি করে থাকেন সে তথ্য ওনাদের কাছ থেকে ওনারাও যান, যেখানে অথরিটি তার কাছে গিয়ে বলুন। না, সবাইকে ডাকা হয়নি, কারণ কি আপনারা জানেন করোনা বিধি মেনে সব কিছু হচ্ছে। আমরা ভিড় বাড়াতে চাইনি। 31 জনকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 51 জন এসেছিলেন কালকে। যখন কথা হয় ওরা অ্যালাউ করেন গভর্নর সাহেব, তখন সবাই গিয়েছিলেন। আমরা 31 জনকেই পাঠাতে চেয়েছিলাম। আমাকে অনেকে ফোন করেন যে এরকম ডাকা হয়েছে, আমরা কি যাব? আমরা বললাম আসুন। এবং তাদের বিধানসভায় অনেক কাজ ছিল, আজকে কালকে আমাদের
বিধানসভার যিনি হুইপ পার্টির মনোজ টিগ্গা সবাইকে নিয়ে গিয়ে অ্যাকাউন্ট খোলেন ইত্যাদি এই কাজগুলো তারা করেও গেছেন, সেই সঙ্গে গভর্নরের সঙ্গে দেখা করেছেন। উত্তরবঙ্গকে নিয়ে একটা কথা রকমা চলছে, বলেন তরফ থেকে আপনাদের স্ট্যান্ড কি, যেটা মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির কাছে এরকম কোনো ইস্যু নেই বা আমাদের কোনো অফিসিয়াল কেউ এরকম কোনো কথা বলেনি। বিভিন্ন ইস্যুকে তুলে বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়ে বদনাম চেষ্টা করা হচ্ছে টিএমসির তরফ থেকে, তাদের এজেন্সির তরফ থেকে, এবং মিডিয়াকেও ব্যবহার করা হচ্ছে। আমার মনে হয় আপনাদের কাছে আমাদের একদম পরিষ্কার স্ট্যান্ড, ভারতীয় জনতা পার্টির কোনো এরকম উদ্দেশ্য নেই বাংলাকে ভাগ করা বা আলাদা রাজ্য করা। 74 জন বিধায়কের মধ্যে কি আপনারা আশঙ্কা করছেন যে বেশ কেউ তৃণমূলে চলে যেতে পারে? না, কোনো আশঙ্কা নেই, কেউ যাবেও না। যেহেতু ভাঙড়ের একজন তৃণমূল পঞ্চায়েত প্রধান মোদাস্সার হোসেন তিনি প্রকাশ্যে মিডিয়ার বিবৃতি দিয়ে বলেছেন যে যারা এখানে আইএসএফকে ভোট দিয়েছেন তাদের আগে এসে ক্ষমা চাইতে হবে, তৃণমূলে যোগ দিতে হবে, সারেন্ডার করতে হবে, তারপরে তারা 100 দিনের কাজ করবে, তাহলে 100 দিনের কাজ দেওয়া হবে না। এই প্রকাশ্য ঘটনা নিয়ে কি বলবেন? এটা খালি ভাঙড়ের ব্যাপার নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে টার্গেট করা হয়। যেহেতু আইএসএফ জিতেছে ভাঙড়ে, সেখানে তাদের সঙ্গে হচ্ছে, যেহেতু ছোট পার্টি তারা। ভারতীয় জনতা পার্টি দেশের সবচেয়ে বড় পার্টি, যেখানে বিধায়ক জিতেছে, সেখানেও যেহেতু পঞ্চায়েত থেকে আরম্ভ করে অন্যান্য প্রতিনিধিরা বলে দিয়েছেন বিজেপির কোনো লোককে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না। রেশন দোকানে বসে থাকা হচ্ছে, আমাদের লোকেরা রেশন নিতে গেলে তাদেরকে বলে দেওয়া হচ্ছে কি রেশন দেওয়া যাবে না। এমনকি ত্রাণ বিলি হচ্ছে যেটা উপদ্রুত এলাকায়, সেখানেও বিজেপি লোককে বলে তুমি বিজেপিকে ভোট দিয়েছো, ওখানে যাও, এখানে দেওয়া হবে না। ত্রাণ শিবিরে অন্নদান হচ্ছে, এখানে খেতে বসেছে, সেখান থেকে লাইন থেকে তুলে দেওয়া হয়েছে। এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো ব্যাপকভাবে চলছে এটা। তাদের সমস্ত কার্ড কেটে নেওয়া হয়েছে, তাদেরকে 100 দিনের কাজ দেওয়া হচ্ছে না, কোনো রকম কাজ দেওয়া হচ্ছে না। এমনকি বিভিন্ন ফ্যাক্টরিতে যারা কাজ করছিলেন আমাদের কর্মীরা, তাদেরকে গেটে আটকে দিয়ে তাদের কার্ড কেটে নেওয়া হচ্ছে, কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না। এবং বহু ঘটনা আমাদের সামনে এসছে। যেটা গতকাল রাজভবনে একটা বৈঠক হয়েছে আমি দেখেছি, কিন্তু আনপ্রেসিডেন্টেড একটা দৃশ্য, এরকম আগে কখনো হয়নি যে বিধায়কদের নিয়ে রাজভবনের বারান্দায় এভাবে রাজ্যপাল বৈঠক করছে। এবং সেইটা তৈরি হওয়ার পরে আজকে তৃণমূলের তরফ থেকে বেনামে একটা ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে, হ্যাশট্যাগ ক্যাম্পেইন, এবং তাতে রাজ্যপালকে কখনো পদ্মপাল, বিজেপির দালাল, এরকম নানা রকম মিম সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। এটা নিয়ে কী বলবেন? রাজ্যপালকে ওনারা হজম করতে পারছেন না। যেদিন থেকে এসেছেন ধনকর সাহেব, তার যে কাজ, সেটা তাদের যে স্বৈরাচারী এই যে মানসিকতা এবং তাদের যে কাজ অপকীর্তি, সেটাকে বারে বারে উনি তুলে ধরেছেন আইনের মাধ্যমে। আর উনি যা করেছেন আইনের মাধ্যমে, সেটা উনি দাবি করেছেন, এনারা ভুল প্রমাণ করতে পারেননি। সেই জন্য ওনারা ভেবেছিলেন বিরোধীদের মুখ বন্ধ করে দেবেন, মারপিট করে বন্ধ করে দেবেন, আইন কানুন পুলিশ মিডিয়াকে আটকে দেবেন। কিন্তু গভর্নর সাহেবকে আটকাতে পারছেন না, এবং তিনি যারা অত্যাচারিত বা যাদের আওয়াজকে কেউ শুনছে না, তার আওয়াজটা উনি শুনছেন। এটা টিএমসির কাছে খুবই পীড়াদায়ক। যখন মিস্টার গান্ধী এখানে রাজ্যপাল ছিলেন, তিনি যখন সিপিএমের বিরুদ্ধে বলতেন, তাদের অন্যায়ের বিরুদ্ধে, মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি তার পিছনে দাঁড়িয়েছিল, তার জয়জয়কার করতো। আর একই কথা, একই ঘটনা যখন ওনাদের বিরুদ্ধে হচ্ছে, তখন তাদের পক্ষে খুবই কষ্টকর হচ্ছে। তাকে যা নয় তাই বলা হচ্ছে, রীতিমতো অপমান করা হচ্ছে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিকে। এটা তারা একবার নিজেদের ঘরের মধ্যে তাকিয়ে দেখুন ঠিক করছেন কিনা। চলুন, ধন্যবাদ। আপনি বললেন কিছুক্ষণ আগে, কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে এই উত্তরবঙ্গ নিয়ে রিঅ্যাক্ট করতে গিয়ে বলছে যে বিজেপি বিভাজনের রাজনীতি করছে, যেটা দীর্ঘভাবে তিনি ওখান থেকে প্রতিবাদ জানিয়েছিলেন। উনি এই ধরনের হঠাৎ উল্টোপাল্টা ইস্যু তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী যখন কোনো কথা বলবেন তথ্যভিত্তিক হওয়া উচিত, মিথ্যা কথার একটা সীমা থাকা উচিত। আজকে যারা ঝঞ্ঝা বিধ্বস্ত এলাকায় থাকছেন হাজার হাজার মানুষ, তিনিই বলেছিলেন কত লক্ষ লোক, তাদের জন্য উনি কী করেছেন, কতজন ত্রাণ পেয়েছে? একটা ত্রিপলও লোক পায়নি, এখনও খাবার নেই, জল নেই, হাহাকার চলছে, কেউ নেতা যায়ও না। এবং যে রাজনৈতিক হিংসা চলেছে, এখনও হাজার হাজার মানুষ বাইরে আছে। করোনাকে কেন্দ্র করে তথ্য গোপন করার পরেও করোনা কন্ট্রোলে আসেনি। এইগুলো চাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যু নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করে দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে। হিন্দি আমরাও জানতে চাইছি মুখ্যমন্ত্রীর এই যে 2 তারিখের পর থেকে যে রাজনৈতিক হিংসা চলছে, তার দ্বারাও হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত এবং বাড়ি ছাড়া আছেন, তার ব্যাপারে ওনার কি মত আছে? উনি শপথ নেওয়ার পরে আর প্রায় এখনও 30-32 জন মানুষ মারা গেছেন, সে ব্যাপারে ওনার মত কি আছে? এবং এই যে ত্রাণ নিয়ে হাজার হাজার মানুষ হাহাকার করছে, তার সরকার কতটুকু করেছে,
এবং তাদেরকে উনি কী আশ্বাস দেবেন? কেবল কেন্দ্র সরকারের সমালোচনা করে কি দায়িত্ব শেষ করবেন? এটা সাধারণ মানুষের প্রশ্ন আছে, আমার মনে হয় সেই প্রশ্নটা গভর্নর সাহেব করেছেন। কিন্তু তৃণমূলের অন্দরে এখন প্রতিবাদ শুরু হয়েছে, এই যে দল ছেড়ে যারা তৃণমূলে ঢুকছে তার বিরুদ্ধে বলা যেতে পারে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে তার প্রতিবাদ চলছে, এটা নিয়ে কি বলবেন? না, সেটা তো টিএমসির ভেতরের ব্যাপার। তারা যখন বলেছিলেন যে আমাদের গদ্দাররা চলে গেছে, চোররা চলে গেছে, আমাদের পার্টি তারা যখন যোগ দিয়েছেন সেরকম তার মধ্যে থেকে কিছু লোক আবার ফেরত যাচ্ছে, তো তাদের জিনিস তারা নিচ্ছেন না, সেটা তাদের প্রবলেম, সেটা তাদের পার্টির সমস্যা। এটা নতুন নেই, আগেও ছিল, কাছে খানিকটা প্রশমিত হয়েছিল, ওনারা ঠিক করুন, আমাদের এ নিয়ে আর মাথা ব্যথার কোনো কারণ নেই। मुकुल राय जिस दिन तृणमूल में ज्वाइन किए तो उस वक्त ममता बनर्जी ने कहा था कि मुकुल राय को केंद्रीय एजेंसी से धमकाया गया था, डराया जाता है। आज शुभ्रांशु राय ने भी ये कहा है कि उनके पिता को सेंट्रल एजेंसी से धमकी दी जा रही है। तो फिर तो उनके पार्टी में श्री जैसा नेता है जो सेंट्रल एजेंसी के पास जिनका नाम है, जिनका पूछताछ हुआ है, वो सारे लोग हमारे पार्टी में आ जाते हैं। और मुकुल राय इतना छोटा भी नेता नहीं कि एक बार उनको बुला लिया तो वो पार्टी छोड़ दिए। आज भी तो सेंट्रल एजेंसी है उनके पीछे, फिर भाजपा छोड़ के क्यों चले गए? तो इसलिए ये पीछे का जो रहस्य है वो आगे आएगा। इन सारे लोगों ने मुकुल राय के बारे में क्या क्या बोला था, चीफ मिनिस्टर ने क्या बोली थी, उनकी भतीजा ने क्या बोला था, वो डायलॉग सारा सबके सामने है और आज उनके सामने उनका प्रशंसा कर रहे हैं। तो परिस्थिति को उनका अनुकूल है, उनके स्पोक्समैन है, कौन कौन है, इन सारे लोगों का उस समय का स्टेटमेंट आप देख लीजिए। तो पार्टी ऐसी है, मौकापरस्त पार्टी है, जब जैसा वैसे उस समय चलता है, तो उनका पार्टी को बचाना है।